নাথিং ফোন 2 এখন কিনবেন না। হয়তো আপনি নাথিং ফোন কেনার জন্য নিজের মন স্থির করে ফেলেছেন। আপনি আমার সঙ্গে একমত না হতে পারেন, কিন্তু দ্বিমত পোষণ করার আগে লেট মি এক্সপ্লেইন। ওয়েলকাম গাইস, এমার্জেটি হেয়ার। নাথিং ফোন 2 কেনার আগে কী বিষয় আপনাকে ভাবতে হবে, কী কারণে ফোনটি এখনই কেনা উচিত নয়, এসব নিয়ে আজ আমাদের আলোচনা। প্রথমেই যে ব্যাপারটি আপনার কাছে দারুণ লাগতে পারে তা হচ্ছে এ ট্রান্সপারেন্ট ডিজাইন আর ইউনিক গ্লিফ ইন্টারফেস। ব্যাপারটি খারাপ নয় যে নাথিং তাদের নিজস্ব আইডেন্টিটি এস্টাবলিশ করতে ইউনিক ট্রান্সপারেন্ট ডিজাইন ল্যাঙ্গুয়েজ বেছে নিয়েছে, কিন্তু আমি যদি কনজিউমার অ্যাসপেক্ট থেকে চিন্তা করি তাহলে এই ট্রান্সপারেন্ট ডিজাইন আপনাকে শো করতে হলে হয় আপনাকে কোনো ব্যাক কভার ছাড়া ফোনটি ইউজ করতে হবে, অথবা একটি ট্রান্সপারেন্ট ডিপিইউ অথবা পলিকার্বনেট কেস ইউজ করতে হবে। কিন্তু ভেবে দেখেন, ট্রান্সপারেন্ট কেসগুলো কিছুদিন পরেই ময়লা হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে হলুদ হয়ে যায়, আর কিছুদিন পরেই কাভারের ভিতরে ডাস্ট ঢুকে ব্যাক পার্টটা খুবই খারাপ দেখায়। হয় আপনাকে বারবার ব্যাক কভার চেঞ্জ করতে হবে, না হয় 2-1 দিন পর পরিষ্কার করতে হবে। তাই ট্রান্সপারেন্ট ডিজাইন একসময় আপনার জন্য বিড়ম্বনা হয়ে উঠবে। আর নাথিং একটি নতুন কোম্পানি, তাই এর ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর মার্কেটে এতটা অ্যাভেলেবেল থাকে না যতটা আপনি স্যামসাং, অ্যাপল, শাওমি, রিয়েলমি ফোনের জন্য পাবেন। বিশেষ করে বাংলাদেশের মতো মার্কেটে যদি আপনি থাকেন তাহলে আপনার জন্য আরও খারাপ অবস্থা। আপনি যদি ইন্ডিয়াতেও থাকেন তবু নাথিংয়ের অফিসিয়াল একটি ব্যাক কভার কিনতে আপনাকে আরও 1 থেকে 1,500 টাকা খরচ করতে হবে। আর ব্যাক কভার ছাড়া ফোনটি ইউজ করতে কি আপনি চাইবেন, যেখানে পিছনে গ্লাস ব্যাক রয়েছে যা হাত থেকে পড়ে গেলে ভেঙে যেতে পারে, ইউজ করতে করতে স্ক্র্যাচ পড়ে যেতে পারে? আপনাদের কার ফোনে গ্লাস ব্যাক রয়েছে এবং কে ব্যাক কভার ছাড়া ফোন ইউজ করেন এবং ফোনটির ব্যাক পার্ট কেমন রয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। এবার আসি গ্লিফ ইন্টারফেসের কথাই। সত্যি কথা বলতে এটা আমার কাছে গিমিকি মনে হয়। এবার নতুন কিছু ফিচার নিয়ে খুব রসিয়ে বলছে বড় ইউটিউব চ্যানেল। বলা হচ্ছে আপনি উবার রাইড কল করে গ্লিফ ইন্টারফেসে তার প্রোগ্রেস দেখতে পারবেন, কাউন্ট ডাউন টাইমার সেট করে তার প্রোগ্রেস দেখতে পারবেন। আপনারা কতজন আছেন কমেন্টে একটু জানান তো, যারা ফোনের ব্যাক পার্টে তাকিয়ে থেকে টাইমার বা উবার রাইডের প্রোগ্রেস দেখতে পছন্দ করবেন? কতজন নোটিফিকেশন আপডেটের জন্য ফোনকে টেবিলের উপর উল্টিয়ে রেখে গ্লিফ লাইটের উপর ডিপেন্ড করবেন, যেখানে সামনে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার রয়েছে? আর আবারও সেই আগের প্রবলেম, গ্লিফ লাইট দেখতে হলে আপনাকে হয় ব্যাক কভার ছাড়া ইউজ করতে হবে, না হয় ট্রান্সপারেন্ট বা স্পেশাল কোনো কেস ইউজ করতে হবে। বেশিরভাগ ইউজারের ক্ষেত্রে 2 সপ্তাহ পর গ্লিফ ইন্টারফেস নিয়ে আর কোনো আগ্রহ থাকবে না, একসময় আপনি ভুলেই যাবেন এটা রয়েছে। তাই আমার মতে ট্রান্সপারেন্ট ডিজাইন আর গ্লিফ লাইট ফোনটি কেনার জন্য কোনো ফ্যাক্টরি হওয়া উচিত নয়। তৃতীয়ত আসি ফোনটির দামের ব্যাপারে। একটি নতুন কোম্পানি হিসাবে নাথিংয়ের উচিত ছিল দামের ব্যাপারে আরও সচেতন হওয়া। ইন্ডিয়ান মার্কেটে 128 জিবি ভার্সন তারা লঞ্চ করেছে 45,000 রুপিতে, আর 256 জিবি ভার্সনের জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় 50,000 রুপি। যেখানে মেমোরি এক্সপ্যান্ড করার অপশন নেই, সেখানে 128 জিবি আমার কাছে পর্যাপ্ত মনে হয় না। দীর্ঘদিন ব্যবহারের কথা চিন্তা করতে হলে আপনাকে 256 জিবি ভার্সন কিনতে হবে। আর বক্সে যেহেতু চার্জার নেই, তাই আগে থেকে যদি আপনার কাছে পিডি চার্জার না থাকে তাহলে চার্জার কিনতে আরও 1500 রুপি। অর্থাৎ ফোনটির ইফেক্টিভ অ্যান্ড প্র্যাকটিক্যাল প্রাইস দাঁড়াচ্ছে 51 থেকে 52,000 রুপি, যা বাংলাদেশের 65 থেকে 70,000 টাকা হবে আনঅফিসিয়াল মার্কেটে। এর কাছাকাছি দামে গ্যালাক্সি S22 প্লাস পাওয়া যায়, তাহলে নাথিং ফোন আপনি কেন কিনবেন? আর কয়েক মাস পরেই যেখানে স্ন্যাপড্রাগন 8 Gen 3 আসবে, সেখানে স্ন্যাপড্রাগন 8 প্লাস Gen 1 প্রসেসর দিয়ে নাথিং কোন আত্মবিশ্বাসে 50,000 রুপিতে ফোন লঞ্চ করে তা আমার মাথায় আসে না। যদি ডিসকাউন্টে আপনি 45 থেকে 46,000 রুপিতেও ফোনটি কেনেন, তবুও কি স্ন্যাপড্রাগন 8 প্লাস Gen 1 দিয়ে প্রাইসটা জাস্টিফাইড মনে হয় আপনার কাছে? যেখানে 35,000 রুপির নিচে 8 প্লাস Gen 1 দিয়ে অলরেডি মার্কেটে ফোন রয়েছে। আপনার কি মনে হয় ফোনটির প্রাইস কত হওয়া উচিত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিন। আপনাদের মতামতের মাধ্যমে কোম্পানিগুলো তাদের ভুল বুঝতে পারবে এবং ভবিষ্যতে সঠিক দামে ফোন আনবে। নেক্সট পয়েন্টে কথা বলি ক্যামেরা নিয়ে। অনেক আশা ছিল এবার যেহেতু স্ন্যাপড্রাগন 8 সিরিজের চিপসেট ব্যবহার করেছে, ভালো আইএসপির কারণে হয়তো ক্যামেরা পারফরমেন্স হবে অনেকটা ফ্ল্যাগশিপ লেভেলের, কিন্তু সে আশাও এবার পূরণ করতে পারেনি নাথিং। 50,000 রুপির দাম রাখা সত্ত্বেও টেলিফটো ক্যামেরা দেয়নি নাথিং। প্রাইমারি ক্যামেরাতে সেন্সর আপগ্রেড হলেও ক্যামেরা পারফরমেন্স হয়েছে ডিসেন্ট, ফ্ল্যাগশিপ লেভেলের কাছাকাছিও নয়। আল্ট্রা ওয়াইড লেন্সে কোনো আপগ্রেড নেই, আগের ক্যামেরাটাই এবারও ব্যবহার করেছে। ফ্রন্ট ক্যামেরাতেও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট নেই। আপনি চাইলে বড় ইউটিউবারদের রিভিউ দেখে আসতে পারেন, সেখানে ক্যামেরা নিয়ে একটা পরিষ্কার ধারণা আপনার হয়ে যাবে। 50,000 রুপি দাম দেওয়া সত্ত্বেও আপনি টেলিফটো ক্যামেরা পাচ্ছেন না, প্রাইমারি ক্যামেরাতেও খুব ভালো পারফরমেন্স পাচ্ছেন না, অর্থাৎ নাথিং ফোন ক্যামেরা সেকশনে 50,000 রুপি প্রাইস জাস্টিফাই করতে পারছে না।
এবার আসি কিছু ছোটোখাটো ব্যাপারে, কিন্তু প্রাইস যখন 50,000 রুপি টাচ করে তখন আর এইগুলো ছোটোখাটো থাকে না, তাই এই বিষয়গুলো আলোচনায় আনতে হচ্ছে। নাথিং নিজেকে এমনভাবে প্রেজেন্ট করছে যে তারা এক্সপিরিয়েন্স নিয়ে বেশি ফোকাসড, স্পেসিফিকেশন তারা বিক্রি করছে না। তাই যদি হয় তাহলে নাথিং ফোন 2 এর হ্যাপটিক এক্সপিরিয়েন্স এবং স্টেরিও স্পিকার এভারেজ লেভেলের কেন? 50,000 রুপি দাম দিয়েও আপনি ফ্ল্যাগশিপ লেভেলের ভাইব্রেশন মোটর আর স্টেরিও স্পিকার পাচ্ছেন না। এক্সপিরিয়েন্স ফোকাসড কোম্পানি বলতে মেইনলি আমরা বুঝি স্যামসাং আর অ্যাপলকে। স্যামসাং যেখানে তাদের মিড রেঞ্জ ফোনে 4টি অ্যান্ড্রয়েড আপডেট প্রমিস করছে, তাহলে নাথিং কেন 3টি অ্যান্ড্রয়েড আপডেট দিচ্ছে? এখানেও 50,000 রুপি প্রাইস জাস্টিফাইড হচ্ছে না। এবার আসি বাংলাদেশি কনজিউমারদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারে। একটি ফোন শুধু কিনলেই হয় না, কেনার পর আফটার সেল সার্ভিস এবং অ্যাক্সেসরিজ এবং পার্ট অ্যাভেলেবিলিটি নিয়েও ভাবতে হয়। আপনি যদি বাংলাদেশ থেকে ফোন কেনেন তাহলে এখানে তেমন কোনো অফিসিয়াল সার্ভিস সেন্টার সাপোর্ট আপনি পাবেন না। একটু বেশি দাম দিয়ে অ্যাক্সেসরিজ যদি পেয়েও যান, তবু কোনো কারণে ফোনটি ডিসপ্লে নষ্ট হলে বা ব্যাক প্যানেল ভেঙে গেলে আপনি সেটা মার্কেটে তেমন পাবেন না, আর পেলেও তার দাম হবে আকাশচুম্বী। তাই এত দাম দিয়ে ফোনটি কেনার আগে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আমাকে ভুল বুঝবেন না, নাথিং ফোন 2 মোটেও খারাপ ফোন নয়, অনেক ভালো দিক আছে যেটা নিয়ে হয়তো আলাদা একটি ভিডিও তৈরি করা যাবে। তবে বর্তমান দামে এই ফোনটি মোটেও কেনা উচিত নয় বলে আমার মতামত। 40,000 রুপির আশেপাশে 256 জিবি ভ্যারিয়েন্টের দাম না আসা পর্যন্ত ফোনটি কেনার জন্য রিকমেন্ড করতে পারছি না। আপনার কি মতামত? এই দামে কেমন হয়েছে নাথিং ফোন 2? অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। দেখতে চাই কতজন এই দামে ফোনটির পক্ষে আর কতজন বিপক্ষে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এমন অনেস্ট অপিনিয়ন আর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিন। কথা হবে পরের ভিডিওতে। পিস আউট।